নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, WBCS প্রিলিমস 2022 কিন্তু একদম দোরগোড়ায় কিন্তু করা নাড়ছে, ঠিক আছে? খুব কাছাকাছি চলে এসছে, আর 2 থেকে 3 সপ্তাহ বাকি। তো এই সময় আমার মনে হলো তোমাদেরকে একটা ভিডিও আমি এমন দিই যাতে কিনা তোমাদের লাস্ট মিনিটে রিভিশন করতে সুবিধা হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শনগুলো প্রতিটা চ্যাপ্টারের, ঠিক আছে, তোমরা পড়ে যেতে পারো, অথবা কিছু কিছু চ্যাপ্টার আর কি বাদও দেওয়া যেতে পারে লাস্ট রিভিশনের জন্য, অথবা বলতে পারো আর কি এই চ্যাপ্টারগুলো বা এই চ্যাপ্টারের এই পোর্শনগুলো অবশ্যই তোমরা পড়ে যাবে। আমি আশা করছি যে তোমাদের সকলের প্রিপারেশান একদম ডান, সকলে প্রিপারেশান কমপ্লিট করে ফেলেছো ভালোভাবে। এবার আমি যে তোমাদের কিছু চ্যাপ্টার বলে দেবো এখানে, বা কিছু চ্যাপ্টারের কিছু পোর্শন পার্টিকুলারলি বলে দেবো, সেগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে। আদার্স কিছু ভালো করে পড়ো বা না পড়ো, রিভাইজ করো বা না করো, এই পোর্শনগুলো অবশ্যই রিভাইজ করে যাবে। আমার মনে হয় এই পোর্শনগুলো থেকে সবথেকে বেশি প্রশ্ন এবছরে হয়তো আসতে পারে, ঠিক আছে, বা সবথেকে ইম্পর্ট্যান্ট এই পোর্শনগুলোই। এবার তোমরা যারা যারা একদম নতুন স্টুডেন্ট আছো, ঠিক আছে, একদম নতুন, খুব বেশি প্রিপারেশান নাও নি, সবে দিয়ে দেখবে ভাবছো এরকম একটা ব্যাপার, তো তারাও কিন্তু একটা কপাল ঠুকে এই পোর্শনগুলো কিন্তু অবশ্যই পড়ে যেতে পারো, ঠিক আছে, খুঁজে খুঁজে বই থেকে অন্তত তারা একটা ডিসেন্ট স্কোর করতে পারো, আমার মনে হয় এটা, ঠিক আছে, একদমই আমার মতামত। এবার তোমরা কি করবে না করবে সম্পূর্ণ তোমাদের ব্যাপার, কিন্তু আমার মনে হচ্ছে এটা ইম্পর্ট্যান্ট হতে পারে। যাই হোক, তোমাদের যদি WBCS সংক্রান্ত কোনো রকম জিজ্ঞাসা বা কোয়ারি থাকে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া থাকবে, অবশ্যই ইমেল করতে পারো। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর চ্যানেলটা যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আনতে থাকি, এছাড়াও বিভিন্ন বুক কিন্তু আমি রিভিউ করি। ওকে, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথম অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে আমি যদি ধরি, অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে, ঠিক আছে, তাহলে দেখো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা কি বলবো, হরপ্পা সভ্যতা, এখান থেকে অবশ্যই যে ইম্পর্ট্যান্ট সাইটসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে পড়তেই হবে। সেই যে সাইটগুলো রয়েছে, কত তারিখে সেই সাইটগুলো ডিসকভার করা হয়েছে, কে ডিসকভার করেছে, ঠিক আছে, ডিসকভারার, এবং ইম্পর্ট্যান্ট ইনফরমেশান, সেই সমস্ত সাইটগুলোর ইম্পর্ট্যান্ট ইনফরমেশানগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। এবার কী কী সাইট একদম মন দিয়ে পড়বে তোমরা, এক সেকেন্ড একটুখানি এটা বাড়িয়ে নিই। ওকে, হরপ্পা, ঠিক আছে, মহেঞ্জোদারো, লোথাল, বনওয়ালি, ধোলাভিরা, সুরকোটাডা, কালীবঙ্গান, চানহুদারো, এইগুলো অবশ্যই তোমরা পড়ে যাবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স অনেক বেশি, অন্যান্য সাইটগুলো পড়ো কি না পড়ো। এছাড়াও হরপ্পা সভ্যতার টাউন প্ল্যানিং পড়ে যাবে, এবং রিলিজিয়াস বা ধর্মীয় আর কি যে লাইফ ছিল, ঠিক আছে, রিলিজিয়াস লাইফটা কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাবে, এবং টাউন প্ল্যানিংটা পড়ে যাবে, ঠিক আছে। এই গেল প্রথম চ্যাপ্টার। এরপরে দেখো ঋগ্বেদিক এজ, এখান থেকে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রথম ভেদিক লিটারেচার বা বৈদিক সাহিত্য। তার মধ্যে দেখো চতুর্বেদ পড়বে, ব্রাহ্মণ পড়বে, আরণ্যক পড়বে, উপনিষদ পড়বে, এছাড়াও বেদাঙ্গ পড়বে, ঠিক আছে। এবং ভেদিক এজের মধ্যে অন্যান্য কিছু পড়ো বা না পড়ো, রিলিজিয়াস এবং সোশ্যাল লাইফ কিন্তু অবশ্যই পড়বে, অর্থাৎ ধর্মীয় জীবন এবং সামাজিক জীবনটা কিন্তু অবশ্যই পড়বে। এখান থেকে প্রশ্ন আসার চান্স খুব বেশি। এমনি মনে রাখবে যে অ্যানশিয়েন্ট হিস্ট্রি এবং মিডিয়েভাল হিস্ট্রি থেকে কিন্তু খুব কম প্রশ্ন সাধারণত আসে। 40টার মতন বা 35 থেকে 40টা প্রশ্নই কিন্তু আসবে মডার্ন ইন্ডিয়া থেকে। তো এখান থেকে আমাদের খুব বেছে বেছে আমি আর কি দিয়েছি, সেটা সব থেকে বেশি প্রশ্ন আসতে পারে। এরপর দেখো জৈনিজম, বুদ্ধিজম থেকে তোমরা অবশ্যই পড়বে লাইফ অফ মহাবীরা, ঠিক আছে, মহাবীরের আর কি জীবনীটা পড়বে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়াও এথিক্স, অর্থাৎ তার যে ধর্মমতগুলো তিনি প্রবর্তন করেছিলেন, ঠিক আছে, এই এথিক্সগুলো পড়ে যাবে। এছাড়াও যে জৈন সম্মেলনগুলো আর কি তিনি করেছিলেন, হ্যাঁ, বা অনুষ্ঠিত হয়েছিল, সেগুলো পড়বে। এরপরে দেখো লাইফ অফ বুদ্ধা, বুদ্ধিজম থেকে অবশ্যই পড়বে গৌতম বুদ্ধের জীবনীটা। বুদ্ধিস্ট রিলিজিয়ান বা বুদ্ধিজম, যে তার যে ধর্মীয় জীবন ছিল বা তার যে ধর্ম ছিল, তিনি যে অষ্টাঙ্গিক মার্গ, নির্বাণ লাভ, এই যে সমস্ত জিনিসগুলো তিনি প্রবর্তন করেছিলেন, এই সমস্ত জিনিসগুলো অবশ্যই পড়তে হবে। বুদ্ধিস্ট কাউন্সিল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রতিবারের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, বৌদ্ধ সম্মেলনগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়বে। এরপর নন্দ ডাইনেস্টি, ঠিক আছে, ষোড়শ মহাজন পদ পড়ার দরকার নেই, কিন্তু মগধের উত্থানের থেকে নন্দ ডাইনেস্টিটা কিন্তু অবশ্যই পড়ে যাবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। মৌরিয়ান এম্পায়ার বা মৌর্য যুগ, এখান থেকে সমস্ত মৌর্য সম্রাট সম্পর্কে পড়বে। অশোকের যে ইনস্ক্রিপশনগুলো রয়েছে, ঠিক আছে, মুখ্য গিরিশাসন, হ্যাঁ, এছাড়াও অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো পড়বে। এবং আর্কিটেকচার এবং স্কাল্পচার, ঠিক আছে, স্থাপত্য এবং ভাস্কর্য কিন্তু পড়ে যেতে হবে মৌর্য সাম্রাজ্যের। এরপর তোমরা 6 নম্বর সাতবাহনটা পড়ে রাখবে, এবং 7 নম্বর কুষাণাস, এটা কিন্তু অবশ্যই পড়ে রাখবে, ঠিক আছে। আচ্ছা,
এরপরে গুপ্ত, সব থেকে ইম্পর্টেন্ট, অ্যানশিয়েন্টের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গুপ্ত। এখানে তোমরা পড়বে গুপ্ত রুলার্স, মানে গুপ্ত যে সম্রাটরা ছিল সেই সম্পর্কে অবশ্যই পড়তে হবে, প্রশ্ন আসতে পারে। সাহিত্য সম্পর্কে পড়বে গুপ্ত যুগের। আর্কিটেকচার এবং স্কাল্পচার অর্থাৎ মানে কি বলবো, স্থাপত্য এবং ভাস্কর্য, ঠিক আছে। এছাড়াও এলাহাবাদ ইনস্ক্রিপশনটা পড়ে রাখবে, তোমাদের বইতে নিশ্চয়ই আলাদা করে একটা পয়েন্ট থাকবে, দেখবে। এছাড়াও আর্যভট্ট এবং বরাহমিহির সম্পর্কে পড়ে রাখবে, প্রশ্ন কিন্তু এখান থেকে আসলেও আসতে পারে। তারপর দেখো পুষ্যভূতি বংশ বা পুষ্যভূতি ডাইনাস্টি, এখান থেকে হর্ষবর্ধনটাই শুধুমাত্র পড়বে এবং আইহোল ইনস্ক্রিপশনটা পড়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর দেখো পল্লবাস বা পল্লব, এটা কিন্তু পড়তে হবে। তারপরে দেখো মেডিয়েভাল হিস্ট্রি বা মধ্যযুগীয় ভারত, ঠিক আছে, শেষ হয়ে গেল মোটামুটি। এখান থেকে দেখো আমি আবারও বলছি, গুপ্ত যুগ কিন্তু অ্যানশিয়েন্টের সব থেকে ইম্পর্টেন্ট, মৌর্য যুগ কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই পড়বে, মিস যেন না যায়। আচ্ছা, মেডিয়েভেলের মধ্যে দেখো প্রথমেই পড়বে পাল, প্রতিহার, রাষ্ট্রকূট ডাইনেস্টি। সেন বংশ না পড়লেও চলবে, এখান থেকে ভালো করে আমাদের দেখে রাখতে হবে। এরপর 2 নম্বর যেটা মানে পোর্শনটা পড়তে হবে সেটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহান, ঠিক আছে, চৌহান বংশের পৃথ্বীরাজ চৌহানটা অবশ্যই পড়বে এবং সুলতান মাহমুদ সম্পর্কে পড়বে, যে কতবার ভারত আক্রমণ করেছিল। হ্যাঁ, এছাড়াও যে ইনফরমেশনগুলো রয়েছে ডিটেলসে দেওয়া থাকবে তোমাদের বইতে অবশ্যই, ঠিক আছে, এগুলো পড়বে। দিল্লি সুলতানের থেকে তোমাদের যেটা পড়তে হবে স্লেভ ডাইনেস্টি বা দাস বংশ বা মামেলুক বংশ। এখান থেকেও দেখো কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, গিয়াসুদ্দিন বলবন, এই 3টে অবশ্যই খুব ভালো করে পড়ে যাবে এই 3জন সম্পর্কে। এছাড়াও অনেক রুলার আছে, সেগুলো না পড়লেও চলবে, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট পড়তে হবে। খিলজি ডাইনেস্টি থেকে আলাউদ্দিন খিলজিটা ভালো করে পড়ে রাখবে, তাহলেই চলবে। তুগলক ডাইনেস্টি থেকে মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক, খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন কিন্তু আসবেই। দিল্লি সুলতানেট কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে সব থেকে বেশি বলবো না, মুঘল এবং দিল্লি এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট আছে মেডিয়েভেলের মধ্যে। সৈয়দ ডাইনেস্টি থেকে তোমরা অবশ্যই খিজির খাঁটা পড়ে রাখবে এবং লোদি ডাইনেস্টি থেকে একটাই আছে ইব্রাহিম লোদি, সেটা দেখে রাখবে। আচ্ছা, ইকতা সিস্টেমটা অবশ্যই দেখে রাখবে এবং মৌর্য যুগের যে লিটারেচার এবং আর্কিটেকচার, মৌর্য যুগ বলছি, দিল্লি সুলতানের যে লিটারেচার এবং আর্কিটেকচার সেগুলো পড়ে রাখবে। আচ্ছা, এরপর দেখো এমার্জেন্স অফ প্রভিন্সিয়াল স্টেটস, অর্থাৎ যে রাজ্যের যে উত্থানগুলো ঘটেছিল, ঠিক আছে, দেশীয় কিছু রাজ্যের, তার মধ্যে দেখো বাংলা এবং কাশ্মীর অবশ্যই পড়বে। বাংলার মধ্যে দেখো ইলিয়াস শাহী বংশ, এটা পড়বে, এবং কাশ্মীরের মধ্যে শুধুমাত্র জৈনুল আবেদিন সম্পর্কে একটু ভালো করে দেখে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বিজয়নগর এম্পায়ার মধ্যে দেখো তুলুপ বংশটা পড়বে এবং তুলুপ বংশের মধ্যে কৃষ্ণদেব রায়, এটা ভালো করে দেখবে, এবং তালিকোটার যে যুদ্ধ এটা একটুখানি ভালো করে পড়ে রাখবে। একদম বেছে বেছে কয়েকটা তোমাদের দিচ্ছি যেখান থেকে আমার মনে হচ্ছে, কেন জানি না, যে এইবারে এখান থেকে বেশি প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, বা এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একদম ক্রিমি, একদম লেয়ার যেটা বলে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো মুঘল এম্পায়ার, এটা এখানে আমি বলছি এন্টায়ার চ্যাপ্টারটা পড়বে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি মিডিয়াভেল থেকে 5টা প্রশ্ন আসে তো 3টে প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসতে পারে, ঠিক আছে, বেশি করে স্টার্ট দিয়ে নাও। আচ্ছা, তাহলে দেখা গেলো এন্টায়ার চ্যাপ্টার তোমরা পড়ো মুঘল যুগের, এবং এছাড়াও মুঘল এবং সুলতানি যুগের কিছু স্থাপত্য, ভাস্কর্য এবং অন্যান্য যে প্রতিষ্ঠাগুলো রয়েছে, তারা যেগুলো নির্মাণ করেছিল, এগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে। এটা একটা আলাদা চ্যাপ্টার, তোমাদের বইতে যে কোনো বই পড়ছো না কেন আলাদা চ্যাপ্টার নিলে আলাদা প্যারা করে নিশ্চয়ই দেওয়া থাকবে। মারাঠা এম্পায়ার তোমাদের পড়তে হবে। মারাঠা এম্পায়ারের মধ্যে শিবাজি, শাহুজি, ফার্স্ট বাজিরাও, বালাজি বাজিরাও এবং বাজিরাও 2, সেকেন্ড বাজিরাও, এটা কিন্তু অবশ্যই পড়তে হবে। মডার্ন হিস্ট্রির মধ্যে তোমাদের যেটা প্রথম দেখতে হবে যে রিজিয়নাল স্টেটসগুলো রয়েছে, তার মধ্যে বাংলা এবং মহীশূর বা মাইসোরের মধ্যে টিপু সুলতানের সব থেকে ইম্পর্টেন্ট, এবং পাঞ্জাব অর্থাৎ শিখ শক্তির উত্থান, অর্থাৎ যে মানে শিখ গুরুরা ছিল, ঠিক আছে, যেমন ধরো অর্জুন সিং, হ্যাঁ, শিখ গুরু, তেগ বাহাদুর ইত্যাদি যে আছে, এটা একটুখানি দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে তোমরা কি দেখবে, এইখান থেকে মানে এই যে মডার্ন হিস্ট্রি, এখান থেকে খুব বেশি বাদ না দেওয়াই ভালো, তবুও আমি কিছু কিছু ছেড়ে রেখেছি, ঠিক আছে, মানে কমই করেছি, কিন্তু এখান থেকেই প্রশ্ন কিন্তু সব থেকে বেশি সাধারণত আসে। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে দেখো অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ইন্ট্রোডিউসড বাই লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস এবং লর্ড ডালহাউসি, এনারা যে অ্যাডমিনিস্ট্রেশন মানে কি বলবো, যে প্রশাসনিক ব্যবস্থাগুলো আর কি ইন্ট্রোডিউস করেছিল বা প্রবর্তন করেছিল, সেগুলো একটু ভালো করে যেমন ধরো পুলিশি ব্যবস্থা, সিভিল সার্ভিস, এই ধরনের বিভিন্ন মানে জিনিসগুলো ভালো করে দেখে রাখবে। এছাড়াও দেখো একশালা বন্দোবস্ত, ঠিক আছে, 1 ইয়ার, 5 ইয়ার এবং 10 ইয়ার সেটেলমেন্টস, অর্থাৎ 1 সালা, 5 সাল এবং 10 সালা বন্দোবস্ত, এটা একটু পড়তে হবে। চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট, এটাও দেখতে হবে। রাওয়াটবাড়ি সেটেলমেন্ট এবং মহলবাড়ি সেটেলমেন্ট কারা কারা তৈরি করেছিল বা কারা প্রবর্তন করেছিল, এগুলো দেখতে হবে, আসতে পারে প্রশ্ন। এবার দেখো ভ্যারিয়াস অ্যাক্ট, এই সময় যে বিভিন্ন অ্যাক্টগুলো তৈরি করা হয়েছিল ইংরেজদের মাধ্যমে, যাতে কিনা কোম্পানিকে নিয়ন্ত্রণে রাখা যায়, অথবা এর পরবর্তীকালে অ্যাক্টের মাধ্যমে, যে অ্যাক্টের মাধ্যমে আর কি, এখানে একটুখানি ভুল লিখে ফেলেছি, পেমেন্টটা হবে গভর্নমেন্ট, এখানে সরি, এটা গভর্নমেন্ট হবে, ঠিক আছে, গভর্নমেন্ট হবে,
সরি মানে এখন মানে সাজেস্ট করছিল তার জন্য উঠে গেছে, সরি। আচ্ছা, তো এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 মাধ্যমেই কিন্তু সমস্ত শাসনভার রানীর হাতে চলে গেছিলো। তো এই জিনিসগুলো একটুখানি দেখতে রাখবে। তো দেখো ভ্যারিয়াস অ্যাক্টের মাধ্যমে রেগুলেটিং অ্যাক্ট 1773, 1813, 1833 এবং পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 অবশ্যই দেখবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 খুব স্টার দিয়ে রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কিন্তু ইম্পর্টেন্ট পলিটির জন্য, মনে রাখবে। এই যে পোর্শনটুকু ভ্যারিয়াস অ্যাক্টস, এটা কিন্তু পলিটি আর ইন্ডিয়ান হিস্ট্রিতে কমন বলতে পারো। এরপরে দেখো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 স্টার দিয়ে রাখো, ইম্পর্টেন্ট প্রচুর। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, এখানে কবে পাস হয়েছিল একটা, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। এরপরে গভর্নর অ্যান্ড গভর্নর জেনারেল বাংলার এবং ইন্ডিয়ার মিলে। এবার এখানে সব কটা পড়ার দরকার নেই, আমি বেছে বেছে কিছু দিয়েছি। যেমন ধরো ওয়ারেন হেস্টিংস দেখবে, কর্নওয়ালিস দেখবে, লর্ড ওয়েলেসলি দেখবে, লর্ড হেস্টিংস দেখবে, লর্ড উইলিয়াম বেন্টিং দেখবে, লর্ড ডালহাউসি দেখবে, লর্ড ক্যানিং দেখবে, লর্ড মেও দেখবে, লর্ড নর্থব্রুক দেখবে, লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড কার্জন, লর্ড চেমসফোর্ড, লর্ড আরউইন, লর্ড লিনলিথকো, লর্ড ওয়াভেল, লর্ড মাউন্টব্যাটেন, চক্রবর্তী, রাজা গোপালাচারী অবশ্যই দেখবে। গভর্নর অ্যান্ড গভর্নর জেনারেলস 3 থেকে 4টে প্রশ্ন কিন্তু একদম শিওর শর্ট, এটা মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখো বিভিন্ন যে বিদ্রোহ মানে উপজাতি এবং কৃষক বিদ্রোহ ঘটেছিল এবং আদার্স যে বিদ্রোহগুলো ঘটেছিল সেটাখান থেকে অবশ্যই আমাদের পড়তে হবে। দেখো সন্ন্যাসী বিদ্রোহ, সন্দীপ বিদ্রোহ, পাইক বিদ্রোহ, বেরেলি বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, ইন্ডিগো রিভোল্ট বা নীল বিদ্রোহ। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট, এগুলো পড়তে হবে। এবার এডুকেশনাল সিস্টেম অফ মডার্ন ইন্ডিয়া, এখানে আমাদের যেটা দেখতে হবে যে বিভিন্ন স্কুল কলেজ এবং যে ইনস্টিটিউশনগুলো তৈরি করেছিল সেগুলো এবং কারা তৈরি করেছিল, কত সালে তৈরি করেছিল, সেটাও কিন্তু দেখতে হবে। এবার এর মধ্যে আরও থাকে দেখো উডের ডিসপ্যাচ, ঠিক আছে, এই পোর্শনটা ভালো করে পড়বে। মেকলে মিনিট এটা পড়বে, হান্টার কমিশন এবং স্যাডলার কমিশন এটা কিন্তু দেখবে। এবার দেখো 6 নম্বর যেটা আছে ভ্যারিয়াস নিউজ পেপার অ্যান্ড ইটস ফাউন্ডার্স, অর্থাৎ এই সময় বিভিন্ন নিউজ পেপার কিন্তু তৈরি হচ্ছিলো মানে ভারতের বিভিন্ন জায়গায়। তো সেই নিউজ পেপারগুলো কী কী এবং তাদের যে ফাউন্ডার্স বা কারা প্রতিষ্ঠা করেছিলেন বা কারা বের করেছিল আর কি, ঠিক আছে, ছাপিয়েছিল, সেটা কিন্তু অবশ্যই পড়তে হবে। এবার দেখো সেপয় মিউটিনি বা সিপাহী বিদ্রোহ 1857 এন্টায়ার চ্যাপ্টার পড়বে, খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। এরপর দেখো 8 নম্বর যে সমাজ সংস্কারক আন্দোলন এবং মানে কিছু ব্যক্তিত্ব ছিল, যেমন ধরো রাজা রামমোহন রায় ছিল এবং তার সাথে ব্রাহ্ম সমাজ এবং তত্ত্ববোধিনী সভা, ঠিক আছে, রাজা রামমোহন রায়, ব্রাহ্ম সমাজ এবং তত্ত্ববোধিনী সভা এটা দেখবে। ডিরোজিও এবং ইয়ং বেঙ্গল মুভমেন্ট দেখবে, ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখবে, কেশবচন্দ্র সেন এবং প্রার্থনা সমাজ দেখবে, স্বামী দয়ানন্দ সরস্বতী এবং আর্য সমাজ দেখবে, হিন্দু মহাসভা দেখবে, স্বামী বিবেকানন্দ দেখবে, জ্যোতিবা ফুলে দেখবে, থিওসফিক্যাল সোসাইটি দেখবে এবং সৈয়দ আহমেদ খান দেখবে। প্রশ্ন কিন্তু আসবেই। আচ্ছা, এরপর 9 নম্বর দেখো দ্য রাইজ অফ ন্যাশনালিস্ট কনসিকুয়েন্সেস ইন 19th সেঞ্চুরি, মানে 19 শতকের গোড়ায় যে বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল, ঠিক আছে, সেগুলো একটুখানি দেখে রাখবে। এরপরে হচ্ছে 10 নম্বর ফ্রিডম স্ট্রাগল 1 to 4 স্টেজ, এটা কিন্তু অবশ্যই তোমাদের বইতে এই চ্যাপ্টারটা নিশ্চয়ই থাকবে। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব, ঠিক আছে, এটা অবশ্যই পড়বে। যে বই পড়ছো না কেন নিশ্চয়ই এই চ্যাপ্টারটা থাকবে, সেটা খুব ভালো করে স্টার্ট দিয়ে রাখছি, পুরো খুঁটিয়ে পড়বে। এখান থেকে একটুও ছাড়ার কোনো জায়গা নেই, এখান থেকে কিন্তু একদম আসবেই প্রশ্ন, এটা কিন্তু বলাই যায়। তো যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করলাম তোমাদেরকে যথাসম্ভব বুঝিয়ে দিতে, তোমাদের জন্য যথাসম্ভব একটা মানে ভেবে চিন্তে ভিডিও তৈরি করেছি যাতে কিনা তোমরা কমন পেতে পারো এবং এই পোর্শনগুলো অবশ্যই তোমরা পড়ে যেও। মানে আমি রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই পুরোটা পড়তে পারলে তো পড়বেই, কিন্তু অন্তত যদি সময় কম পাও এই পোর্শনগুলো অবশ্যই রিভিশন দিয়ে যাও, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। যাই হোক, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।